Hello everyone, this is Suman Sahu. In this class number 2 of tense, we are going to deal with present continuous tense part 1. আমি যেমনটা তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা দুটো ক্লাস নেব। ওকে, এই দুটো ক্লাসের মধ্যে আজকে হচ্ছে প্রথম পার্ট 1 এবং এর পরের ক্লাসটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে থাকবে। ওকে, তো লেটস স্টার্ট টুডেস ক্লাস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা দুটো কন্ডিশন কি জিনিস সেটা আমি আগে তোমাদেরকে একটু বলে দিই। কন্ডিশন হচ্ছে কোন সিচুয়েশনে বা কোন পরিস্থিতিতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই যে টেন্স আমরা হচ্ছে যে কোনো একটা পরিস্থিতিতে ব্যবহার করে থাকি। কিরকম? যেমন কোনো কাজ ধরো এখনই হচ্ছে, যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, তোমরা এখন পড়ছো, তো এই যে যেই সব কাজ এখনই হচ্ছে সেই সব কাজের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করে থাকি। ওকে, ধরো তুমি তোমার বন্ধুকে বলছো যে আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ যাওয়াটা কাজ, তুমি কাজটা এখনই করছো, তো এই রকম সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ওকে, এবং আরেকটা কন্ডিশন হচ্ছে নিকট ভবিষ্যৎ। এমন কিছু সেন্টেন্স থাকে যেগুলো এখনো হয়নি, পরে হবে, কিন্তু সেটা আমরা এমন করে বলি যেন সেটা এখনই হচ্ছে। ওকে, চলো কিছু উদাহরণ দিয়ে বোঝালে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, তারা ফুটবল খেলছে। এই যে তারা ফুটবল খেলছে, এই খেলাটা হচ্ছে কাজ, এটা এখনই হচ্ছে। তাহলে যে যখন কাজ এখনই হচ্ছে বোঝাচ্ছে, তখন হচ্ছে কোনো কাজ এখনই হচ্ছে বোঝাচ্ছে, তাহলে তখন কোন টেন্স ব্যবহার হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ছেলেটি ভাত খাচ্ছে, খাওয়াটা হচ্ছে কাজ, কিন্তু সে কখন খাচ্ছে? এখনই খাচ্ছে, রাইট নাও, এখনই তার কাজটা চলছে। তো যখন কোনো কাজ মানে এখনই হচ্ছে বোঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি স্কুলে যাচ্ছি, যাওয়াটা কাজ, কখন যাচ্ছি? এখনই যাচ্ছি, মানে কাজ, আমি এখন হাঁটছি। আমি একটি গল্পের বই পড়ছি, পড়াটা কাজ, কখন পড়ছি? এখনই পড়তেছি। ওকে, মানে এখনই আমি পড়তেছি, পড়বো বা পড়েছিলাম এরকম নয়, এখনই পড়ছি, রাইট নাও। তো এই রকম ধরনের যখন সেন্টেন্সের আমরা ইংলিশে ট্রান্সলেশন করতে যাবো, তখন আমাদেরকে যে টেন্সের সাহায্য নিতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দুটো সিচুয়েশনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। একটা হচ্ছে কোনো কাজ এখনই হচ্ছে, এই উদাহরণগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এই যে সেন্টেন্সগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে এই কাজ, অর্থাৎ এই যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই কাজগুলো এখনই হচ্ছে, তাই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরো কিছু মানে বাক্য হয় যেখানে কাজটা অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হবে, কিন্তু আমরা এমন করে বলি যেন এখনই হচ্ছে। যেমন আমি আগামীকাল মুম্বাই যাচ্ছি। দেখো, এখানে এই যে ভার্বটা আছে যাচ্ছি, আমি কিন্তু বলছি না যে আমি আগামীকাল মুম্বাই যাব। যখন যাব বলবো তখন হচ্ছে যে ওটা ফিউচার টেন্স হয়ে যাবে, রাইট, ভবিষ্যৎকাল। কিন্তু আমরা এমন করে বলছি যাচ্ছি যেন এখনই আমি ট্রেনে বসে আছি, কিন্তু আমি আসলে যাওয়া শুরু করবো আগামীকাল। এই ধরনের সেন্টেন্সও আমরা বলি, কিন্তু মানে এই যে টেন্সগুলো ফিউচার টেন্স নয়, মানে এই যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু ফিউচার টেন্সে নয়, এগুলো কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দেখো, আমার ভাই আজ রাতে বাড়ি আসছে, আজ রাতে আসছে মানে আজ রাতে সে আসা শুরু করবে, কিন্তু আমরা এমন করে বলছি যেন সে এখনই আসা মানে আসছে, রাইট। তো এরকম ধরনের যখন সেন্টেন্স হয়, অর্থাৎ যে ফিউচার টেন্স, এখনো কাজটা শুরু হয়নি, কাজটা অ্যাকচুয়ালি ভবিষ্যতে শুরু হবে, কিন্তু আমরা বলছি যে যাচ্ছি, আসছে, আমি করছি, এরকম আমি কাজটা করছি, কালকে কালকে কাজটা করছি, এরকম যদি বলে থাকি, কাজটা আমি এখনো করিনি কিন্তু আমি বলছি যে কালকে কাজটা আমি করছি। ওকে, তো এই ধরনের বাক্যগুলো অ্যাকচুয়ালি আমরা বলে থাকি নিকট ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার, অর্থাৎ এই কাজগুলো এখনো হয়নি কিন্তু আমরা ভার্বগুলো এমন করে বলে থাকি যেন এখনই আমরা করছি, রাইট। এখানে যেমন দেখছো যে খেলছে, খাচ্ছে, যাচ্ছি, এখানেও দেখো যাচ্ছি, এখানেও যাচ্ছি, কিন্তু এই কাজটা এখনই হচ্ছে। তারা স্কুল এখনই যাচ্ছে, হাঁটছে, কিন্তু এইখানে যাচ্ছি, এখানে কিন্তু এখনো আমি আগামীকাল মুম্বাই মানে যাবো বোঝাচ্ছে, যাচ্ছি মানে আগামীকাল যাবো, এখনই যাচ্ছি না, এখন আমি বাড়িতে বসে আছি। এইখানে কিন্তু এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তো এই ধরনের যে দুটো সেন্টেন্স মানে দুটো যে কন্ডিশন আছে, অর্থাৎ প্রথম কন্ডিশন কোনো কাজ এখনই হচ্ছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং কোনো কাজ কিছুক্ষণ পরে বা কিছুদিন পরেই হবে, এগুলো নিকট ভবিষ্যৎ বা নিয়ার ফিউচার বলি, তখনও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ওকে, আরো উদাহরণ দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এই যে দুটো কন্ডিশন আছে, কোনো কাজ এখনই হচ্ছে এবং নিয়ার ফিউচার, এই দুটো কন্ডিশনের জন্যই পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, পজিটিভ মানে হ্যাঁ সূচক বাক্য, নেগেটিভ মানে না সূচক বাক্য, ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্য, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে না সূচক প্রশ্নসূচক বাক্য। ওকে, না প্রশ্নসূচক বাক্য এরকম বলতে পারো। তো এই চার ধরনের সেন্টেন্সই কিন্তু দুটো কন্ডিশনের জন্য সেম, মানে এই কোনো কাজ এখন হচ্ছে এর ট্রান্সলেশন করতেও আমরা এই সেন্টেন্সগুলো, এই স্ট্রাকচার ব্যবহার করব, এবং এর ট্রান্সলেশন করতেও আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। ওকে, তো চলো দেখা যাক
টেন্স এইগুলো আমরা ট্রান্সলেশন করব। কিন্তু এই ট্রান্সলেশনগুলো করার আগে তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্ট কি জিনিস সেটা আমি আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই, যাতে তোমাদের আর বুঝতে অসুবিধা না হয়। দেখো, তোমরা আগে থেকেই ক্লাস 5, 6 এইসবে শিখে নিয়েছো ছোটবেলায় যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটে শিখেছো। কিন্তু অবজেক্ট এবং আরো একটা জিনিস হয় কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি জিনিস? দেখো, যখন কর্তা সাবজেক্ট যখন কোনো কাজ করে, অর্থাৎ দেখো আমি ধরে বললাম যে আমি মাঠে ফুটবল খেলছি। ওকে, এই যে সেন্টেন্সটা আছে আমি মাঠে ফুটবল খেলছি, এই সেন্টেন্সটার মধ্যে আমাকে বলো সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আই। আই মানে আমি, এটা হচ্ছে সাবজেক্ট, আমি হচ্ছে সাবজেক্ট। এখানে বলছে যে কর্তা বা সাবজেক্ট যখন কোনো কাজ করে, এখানে কাজ কি? খেলা, খেলছিটা কাজ, তো কোনো কাজ করে সেই কাজের প্রভাব যার ওপর পড়ে। এই যে আমি খেলছি, এই যে খেলাটা আমার কাজ, এই খেলার ফলে প্রভাব কার উপর পড়ছে? ফুটবলের উপর না মাঠের উপর? অ্যাকচুয়ালি মাঠের উপর সেরকম কোনো ফুটবল মানে প্রভাব পড়ে না। তোমরা বলবে যে মাঠ হচ্ছে নোংরা হয় এইসব হয়, কিন্তু সেরকম ভাবলে হবে না। অ্যাকচুয়ালি মাঠের উপর সেরকম প্রভাব পড়ে না। এই দুটো উদাহরণ দিয়ে দেখালে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। ওকে, তো দেখো আমরা যখন ফুটবল নিয়ে খেলছি, সেই ডাইরেক্ট প্রভাব পড়তেছে কিন্তু ফুটবলের উপর। মাঠ যেরকম ছিল সেরকমই থাকে, তো সেই জন্য আমরা এই ফুটবলটাকে আমরা অবজেক্ট বলবো। এবং ইন দ্য ফিল্ড, রাইট, ইন দ্য গ্রাউন্ড, এই যে জায়গাটাকে আমরা বলি কি? কমপ্লিমেন্ট। অর্থাৎ আমাদের কাজের প্রভাব যার উপর পড়ে সেটা অবজেক্ট, এবং যার উপর পড়ে না সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। রাইট, এটাই এখানে বলছে যে আমাদের কাজের প্রভাব যার উপর পড়ে সেটা হচ্ছে অবজেক্ট, এবং যার উপর পড়ে না সেটা কমপ্লিমেন্ট। এই দুটো উদাহরণ দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এখানে বলা আছে আই, এখানে যে আই ওয়ার্ডটা তোমরা দেখছো এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আই ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, আমি চা পান করি, এটার আমি বাংলাও লিখে দিচ্ছি, আমি চা পান করি সকালবেলায়। ওকে, আমি চা পান করি সকালবেলায়। এখানে এই যে সেন্টেন্সটা আমি লিখেছি আমি চা পান করি সকালবেলায়, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। এখানে পান করা, এই যে পান করা ওয়ার্ডটা আছে পান করি, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে ড্রিঙ্ক, এই ওয়ার্ডটা হচ্ছে কি? ভার্ব। ওকে, এবং আমি হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব। তাহলে আমি যে কাজ করছি সেটা হচ্ছে পান করছি। এই কাজের যে প্রভাব, পান করার প্রভাব কার উপর পড়ছে? আমি চা খাচ্ছি, এর প্রভাব পড়ছে ডাইরেক্ট চায়ের উপর, চাটা আস্তে আস্তে কমতে আছে, রাইট? তো আমার এই কাজের প্রভাব যার উপর পড়ছে সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, এবং যেটার উপর পড়ছে না, আমি চা পান করছি তার জন্য কি সকালবেলা হঠাৎ করে রাত্রিবেলা হয়ে যাচ্ছে বা সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে? না, সকাল যেরকম ছিল সেরকমই আছে। তো বাকি এই যে পুরো অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, অর্থাৎ যেই অংশের উপর আমার কাজের কোনো প্রভাব পড়ে না, এখানে আমার কাজের কোনো প্রভাব পড়ছে না, সেই জন্য এটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। ওকে, তো এই যে ইন দ্য মর্নিং, এটার উপর আমার কাজের কোনো প্রভাব পড়ছে না, এবং টি এর উপর কিন্তু আমার প্রভাব পড়ছে কাজের, সেই জন্য আমরা টিটাকে কি বলবো? অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, এই হচ্ছে চারটা জিনিস। এখানে আমি লিখে দিয়েছি, দেখো, যে আমার কাজ পান করা, আমি এখানে পান করছি, এটা আমার কাজ, আমার কাজের প্রভাব চায়ের উপর পড়ছে, আমি কাজটা করছি পান করছি, আমার কাজের প্রভাব চায়ের উপর পড়ছে, তাই জন্য যার উপর প্রভাব পড়ে সেটা হচ্ছে অবজেক্ট, এবং বাকি যেটা থাকে যার উপর কোনো প্রভাব পড়ে না সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কিন্তু সকালের উপর কোনো প্রভাব পড়ছে না। আশা করি এই উদাহরণের মাধ্যমে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার দেখো, সি ইজ রিডিং বুকস ইন দ্য সানলাইট, সে সূর্যের আলোতে বই পড়ছে। ওকে, তাহলে সি এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইজ রিডিং এটা হচ্ছে ভার্ব, ইজ রিডিংটা ভার্ব, সে পড়ছে। তারপরে বুকস, এই যে সে যে পড়াশোনা করছে সেই পড়াশোনার ফলে কার উপর ডাইরেক্ট প্রভাব পড়ছে? আমি যদি একটা বই পড়ি, সেই বইটার উপর ডাইরেক্ট প্রভাব পড়বে, বইটা ছিঁড়তেও পারে বা বইটা ইউজ হচ্ছে, তো যার উপর ডাইরেক্ট প্রভাব পড়ছে সেটাকে আমরা বলবো কি? অবজেক্ট। ওকে, এবং বাকি আমি সকালবেলা সূর্যের আলোতে পড়ছি, সেই জন্য সূর্যের আলো কি হচ্ছে আমার দিক থেকে অন্যদিকে ছুটে পালিয়ে যাচ্ছে? না, তো সূর্যের আলোর উপর কোনো প্রভাব আমার পড়ার জন্য পড়ছে না, সেই জন্য এই যে ইন দ্য সানলাইট এই অংশটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সি হচ্ছে সাবজেক্ট, সে ইজ রিডিং পড়ছে, বুকস হচ্ছে মানে বই, এটা অবজেক্ট, ইন দ্য সানলাইট মানে সূর্যের আলোতে, এটা হচ্ছে যে কমপ্লিমেন্ট। কারণ আমার পড়ার ফলে, আমি যে বই পড়ছি আমার পড়ার ফলে সূর্যের আলোর উপর কোনো প্রভাব পড়ছে না। ওকে, সে বই পড়ছে, তার বই পড়ার প্রভাব বইয়ের ওপর পড়ছে যেহেতু বইটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার পড়ার ফলে সূর্যের আলোর ওপর কিছু প্রভাব পড়ছে না, যেটা আমি বললাম। ওকে, তো এইভাবে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই জিনিসগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি।
আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে নাউন বা প্রোনাউন বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট জানো এটা এবং অবজেক্ট জানো এটা। নাউন বা প্রোনাউনের কাজ কি? সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। নাউন ফ্রেজ, যারা ফ্রেজ ক্লজ শিখেছো, নাউন ফ্রেজের কাজ হচ্ছে যে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজেরও কাজ একই, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করা। এবং বাকি যারা থাকে যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সব কমপ্লিমেন্ট হয় জেনারেলি। ওকে, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যেখানে প্রিপোজিশন থাকবে, ধরো এখানে এই যে ইন আছে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, এখানে ইন আছে, এটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যখন যা কিছু থাকবে সেগুলো অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল অবজেক্ট, সেগুলো কমপ্লিমেন্ট হিসেবে আমরা ধরতে পারি, অর্থাৎ টোটাল এটা কমপ্লিমেন্ট হিসেবে আমরা ধরতে পারি। আসল অবজেক্ট মানে কি? ভার্বের অবজেক্ট, সেটা হচ্ছে যে টি। এবং এই যে ইনের পর যেগুলো আছে এগুলো সব, এগুলোও অ্যাকচুয়ালি অবজেক্ট, কিন্তু এগুলো প্রিপোজিশনের অবজেক্ট, ভার্বের অবজেক্ট নয়। সেই জন্য আমরা এটাকে পুরো আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। আশা করি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই যে ব্যাপারটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আরো যখন সেন্টেন্সে দেখবে ভালো করে বুঝতে পারবে। এবার তোমরা বুঝে নিলে যে সাবজেক্ট কি জিনিস, ভার্ব এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি জিনিস। এবার এখানে যে তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে এই বাংলাগুলো ট্রান্সলেশন করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটা তোমরা এবার দেখবে। দেখো, প্রথমে বলছে যে তারা ফুটবল খেলছে। আমি এটা আগেই তোমাদেরকে বলেছি যে তারা ফুটবল খেলছে মানে তারা এখনই, মানে তুমি মাঠে ধারে ধরো দাঁড়িয়ে আছো, দেখছো যে তারা এখন দৌড়াদৌড়ি করছে, এখনই করছে। তাহলে এই যে কাজটা এখনই যেহেতু হচ্ছে, সেই জন্য দেখো কোনো কাজ এখনই হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন। তারা ফুটবল এখনই খেলছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের ট্রান্সলেশন করতে গেলে প্রথমে আমাদেরকে চিন্তা হবে যে ওটা কোন টেন্সে আছে। ওকে, আমরা চিনে নিলাম এটা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্স চিনে নেওয়ার পরে আমাদের কাজ কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নির্ধারণ করা। আমাদের তাহলে ফার্স্ট আমি স্টেপ কি লিখলাম? ফার্স্ট স্টেপ হচ্ছে যে নো বা রিকগনাইজ দ্য টেন্স, যে কোন টেন্সে আছে সেটা চিনতে হবে। 2 নম্বর স্টেপ কি? আমাদেরকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এগুলো চিনতে হবে। 3 নম্বর স্টেপ, এই যে রুলসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই রুলস অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। ওকে, ট্রান্সলেশন। তাহলে প্রথম স্টেপ আমরা এটা চিনে নিলাম যে কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তারা ফুটবল খেলছে। তারপরে আমাদের কাজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, এখানে কারা খেলছে? তারা, তাহলে এটা সাবজেক্ট, খেলছে, খেলাটা হচ্ছে ভার্ব, এবং ফুটবল, তারা খেলছে, তার প্রভাব কার উপর পড়ছে? ডাইরেক্ট ফুটবলের উপর, তাহলে ফুটবলটা অবজেক্ট। এবার এই যে সেন্টেন্স স্ট্রাকচার দেখে দেখে আমরা ট্রান্সলেশন করব। ওকে, কিভাবে করবো দেখো। তাহলে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্স স্ট্রাকচারে সাবজেক্ট আছে, প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। এখানে সাবজেক্ট আছে তারা, তাহলে তারা ইংলিশ কি? দে। দে আমি বসালাম। তারপরে এখানে সাবজেক্ট আমি বসানোর পরে, এটা আমি অন্য কালার ইউজ করছি। এখানে দেখো সাবজেক্ট বসানোর পরে এখানে আছে কি? এম, ইজ এবং আর। ওকে, সাবজেক্ট বসানোর পর তাহলে আমি সাবজেক্ট বসালাম, তারপরে আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী এমিজার বসাতে হবে। দের পর এমিজারের মধ্যে কি বসে? দের পর তোমরা জানো যে দের পর অবশ্যই আর বসবে, এম তো বসবেই না, ইজও হয় না, ইজ হচ্ছে সিঙ্গুলারে হয়। তাহলে দের পর বসবে, এমিজারের মধ্যে দের পর বসে আর, দে আর। তারপরে ভার্ব, এখানে ভার্ব কি দেখো, এখানে এই যে ভার্ব আছে খেলছে। ওকে, খেলা, তাহলে মূল ভার্ব কি? খেলা। খেলা ইংলিশ তোমরা জানো প্লে, তাহলে V1, খেলছে ভুলে যাও, এখানে মেন ভার্ব হচ্ছে খেলা। তো খেলার V1 কি? খেলার V1 হচ্ছে প্লে। তার সাথে আমাদেরকে যোগ করতে হবে ING, তাহলে প্লে এর সাথে আমরা যোগ করে দেবো IN এবং G, দে আর প্লেইং। ওকে, তারপরে আমরা তাহলে কি কি করলাম? সাবজেক্ট বসে নিলাম দে, তারপরে অ্যামিজারের মধ্যে আর বসে নিলাম দের পরে, V1 বসেছিলাম প্লে, তারপরে ING যোগ করে নিলাম। এবার বাকি আছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এই যে বাক্যে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কমপ্লিমেন্ট কিন্তু নেই, সেই জন্য আমরা শুধু অবজেক্টটা বাকি যেটা আছে সেটা বসে দেবো। তাহলে কি করবো? ফুটবল। ওকে, তাহলে দে আর প্লেইং ফুটবল হলো। এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তারপরে ছেলেটি ভাত খাচ্ছে। দেখো এখানে যে সাবজেক্ট ছেলেটি, সেটা মানে খাওয়াটা হচ্ছে কাজ, কিন্তু সেই কাজটা করছে কে? কাজটা করছে ছেলেটি, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এবং তার খাওয়ার ফলাফল ডাইরেক্ট কার উপর পড়ছে? ভাতের উপর, কারণ সে ভাতটা আস্তে আস্তে কমতে আছে। তো তার কাজের ফলাফল যেহেতু এটার উপর পড়ছে, সেই জন্য এটা অবশ্যই অবজেক্ট। তো আমরা কি করবো ট্রান্সলেশন? তাহলে প্রথমে হবে সাবজেক্ট, এখানে দেখতে পাচ্ছ রুলসে প্রথমে সাবজেক্ট আছে, তাহলে প্রথমে আমরা করে নিচ্ছি ছেলেটি, তাহলে ছেলেটি ইংলিশ কি? দ্য বয়। তারপরে সাবজেক্টের পর অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। দা বয় একটি ছেলের ব্যাপারে বলছে, তাহলে একটি ছেলের পরে অবশ্যই অ্যামিজারের মধ্যে কি বসবে? দ্য বয় ইজ। ওকে, দ্য বয় ইজ। তারপরে আমরা কি করলাম? সাবজেক্ট বসে নিলাম, অ্যামিজারের মধ্যে একটা বসে নিলাম, ইজ বসে নিলাম। এরপর বসাতে হবে আমাদেরকে V1।
এখানে দেখো খাচ্ছে, অর্থাৎ খাওয়াটা মূল ভার্ব। খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ তোমরা জানো যে ইট, ইট হয়। তাহলে ইট আমরা বসে নিলাম V1। তারপরে এখানে আছে দেখো ING, তাহলে V1 আমি ইট বসালাম, তারপরে ING বসাতে হবে। ইটের পর ING করলে হয় ইটিং। তাহলে দ্য বয় ইজ ইটিং, তারপরে অবজেক্ট। এখানে দেখো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আছে, যেহেতু এই বাক্যে কোনো কমপ্লিমেন্ট তোমরা দেখতে পাচ্ছ না যে ছেলেটি ভাত খাচ্ছে, এখানে ডাইরেক্ট শুধু একটাই অবজেক্ট আছে, তো আমরা অবজেক্টটা বসিয়ে নেব যে দ্য বয় ইজ ইটিং রাইস। ওকে, দ্য বয় ইজ ইটিং রাইস, এই হচ্ছে আমাদের ট্রান্সলেশন। তারপরে আমি স্কুল যাচ্ছি, এই সেন্টেন্সগুলো খুবই ছোট ছোট, তোমরা যাতে প্রথমে পারো সেই জন্য আমি মানে সহজ করে দিচ্ছি। ওকে, তো দেখো আমি স্কুল যাচ্ছি, এখানে আমি মানে যাওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, সেই কাজটা করছে কে? আমি। তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট, যাওয়াটা ভার্ব, এবং আমি কোথায় যাচ্ছি? স্কুল যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এটা কমপ্লিমেন্ট হবে, অবজেক্ট হবে না। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি এটা স্কুল, কারণ আমি যাচ্ছি স্কুলে। এই স্কুলে যাওয়ার ফলে স্কুল কি হচ্ছে যে ধ্বংস হয়ে যাবে বা স্কুল কি ভেঙে পড়ে যাবে না কি হবে? স্কুল যেরকম আছে সেরকমই থাকবে, স্কুলের সেরকম কোনো প্রভাব পড়ছে না। এটা ইংলিশে ট্রান্সলেশন করার পর আমি আরো ভালোভাবে বুঝাচ্ছি যে কেন ওটা অবজেক্ট নয় স্কুলটা। দেখো প্রথমে আমাদেরকে তাহলে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে আমি, সেটা আমি বসে নিচ্ছি দে, সরি আমি আই। ওকে, দেখো আয়ের পর কি হবে? অ্যামিজারের মধ্যে তোমরা জানো আয়ের পর হয় এম, তারপরে কি হবে? যাওয়া। এখানে একটা ভার্ব আছে যেটা যাচ্ছি, তাহলে আই এম, আমি স্কুল যাচ্ছি, আই এম। তারপরে যাচ্ছি ইংলিশ কি? গো, মানে যাওয়া ইংলিশ অ্যাকচুয়ালি যাচ্ছির মূল ভার্ব যাওয়া, যাওয়া ইংলিশ হচ্ছে গো, তাহলে আমরা সেটা গোটা বসে নিচ্ছি গো। তারপরে গো এর পরে তোমরা জানো যে এখানে V1 বসালাম। দেখো প্রথমে সাবজেক্ট আই, তারপরে অ্যামিজারের মধ্যে এম বসালাম, তারপরে V1 এর জন্য গো বসালাম, তারপরে আইএনজি বসবে। এখানে আমি আইএনজির জন্য কি বসাবো? গো এর পর গো এর সাথে আইএনজি যোগ করে দিলাম, গোয়িং। আমি স্কুলে যাচ্ছি, তাহলে আমি যাচ্ছি হয়ে গেল। এই যে এটার মানে কিন্তু আই এম গোয়িং মানে আমি যাচ্ছি। ওকে, এম গোয়িং মানে যাচ্ছি, আর গো মানে কিন্তু শুধু যাওয়া। ওকে, আই এম গোয়িং মানে আমি যাচ্ছি, তারপরে কোথায় যাচ্ছি? স্কুলে। তাহলে কি হবে? আই এম গোয়িং টু স্কুল। দেখো আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বলেছিলাম, যখনই কোনো প্রিপজিশন চলে আসবে, টু একটা প্রিপজিশন, যখনই কোনো প্রিপজিশন চলে আসবে তারপরে নাউন থাকুক প্রোনাউন থাকুক যাই থাকুক না কেন, সেটা কখনো ভার্বের অবজেক্ট নয়, সেটা প্রিপজিশনের অবজেক্ট। তাই জন্য আমরা এটাকে পুরোটাকে কি বলবো? কমপ্লিমেন্ট বলে দেবো। ওকে, তাহলে এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, এম গোয়িং ভার্ব, এবং টু স্কুল এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কিন্তু ভার্বের অবজেক্ট নয়, কারণ এখানে একটা প্রিপজিশন আছে। রাইট, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো আমি একটি গল্পের বই পড়ছি, এখানে পড়াটা হচ্ছে ভার্ব। ওকে, আমি পড়াটা ভার্ব, সেই পড়াটা কে পড়ছে? আমি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, যে কাজ করে সেই তো সাবজেক্ট হয়। আমি সাবজেক্ট, পড়াটা ভার্ব, আর আমি যে পড়ছি তার প্রভাব কার উপর পড়ছে? একটি গল্পের বইয়ের উপর, মানে আমি বইটা পড়ছি, বইটা আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে। রাইট, বইটা ইউজড হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। তো এই জন্য এটা ইংলিশে ট্রান্সলেশন করলে দেখবে এর মাঝে কোনো প্রিপজিশন আসছে না। তো আমি একটি গল্পের বই পড়ছি, এটার ট্রান্সলেশন আমরা কিরকম করবো? দেখো আমির জন্য প্রথমে লিখতে হবে আই, তারপরে বসবে আয়ের পর এম, তারপরে পড়া ইংলিশ কি? রিড, READ, তার সাথে আইএনজি যোগ রিডিং। তারপরে একটি গল্পের বই, এ স্টোরি বুক। রাইট, এইটা আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, এ স্টোরি বুক। তাহলে টোটাল সেন্টেন্স কি হলো? আই এম রিডিং আ স্টোরি বুক, আমি একটি গল্পের বই পড়ছি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, এম রিডিং। দেখো রিড মানে কিন্তু শুধু পড়া, এখানে যে রিড মানে পড়া, কিন্তু যখন আমি এম রিডিং বলছি এই পুরোটার মানে হচ্ছে পড়ছি। ওকে, আই এম রিডিং এ স্টোরি বুক, একটি গল্পের বই। এই যে আমি পড়ছি এটার পুরো ডাইরেক্ট দেখো প্রভাব পড়ছে একটি গল্পের বইয়ের উপর, এবং মাঝে এখানে কোনো প্রিপজিশন নেই, টু বা ইন এরকম কোনো প্রিপজিশন নেই, এইটা হচ্ছে ডাইরেক্ট ভার্বের অবজেক্ট। ওকে, এই হলো আমাদের তাহলে ট্রান্সলেশন। এগুলো আমরা তাহলে কি করলাম? কোনো কাজ এখনই হচ্ছে, এই যে কন্ডিশনের আমরা পজিটিভ সেন্টেন্সটা কমপ্লিট করলাম। এবার আমরা এই যে কন্ডিশন কোনো কাজ এখনই হচ্ছে, এই কন্ডিশনের আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো দেখতে চলেছি। ওকে, দেখো নেগেটিভ যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্স স্ট্রাকচারের কোনো পার্থক্য নেই, শুধু এখানে একটা নট যোগ আছে। ওকে, এই যে জায়গাটাতে একটা নট যোগ আছে, আর বাকি সমস্ত কিছু পজিটিভ সেন্টেন্সের মতো।
ওকে, তো আমরা এই যে নেগেটিভ সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করার সময় কি করব, এই যে তিনটে আমি স্টেপ বলেছিলাম, যে প্রথমে টেন্স চিনতে হবে যে ওটা কোন টেন্সে আছে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে ট্রান্সলেশন। প্রথমে আমরা টেন্স কিভাবে চিনবো, দেখো যখনই তোমরা পড়বে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না, এটা একটা আমি সেন্টেন্স পড়লাম। ওকে, এই যে ঘুরছে না, এখানে একটা না আছে, তাহলে এই যে কন্ডিশন কোনো কাজ এখনই হচ্ছে, এটার সাথে ভরছে না। সেই জন্য আমরা কি করব, অ্যাকচুয়ালি এই যে কন্ডিশনগুলো আমি দিয়েছি এগুলো হচ্ছে যে পজিটিভ সেন্টেন্সের সাথেই ভজবে। তাহলে তোমরা কি করবে, এখানে এই যে না ওয়ার্ডটা আছে এটাকে প্রথমে চাপা দিয়ে দাও। এখানে ভাবো যে না এরকম নেই, শুধু এটাই আছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাহলে এটা এতটা করলে আমরা বুঝতে পেরে গেলাম যে এটা পজিটিভ সেন্টেন্স, মানে না বাদ দিয়ে দিলে বাকিটা পজিটিভ। তাহলে এই পজিটিভ সেন্টেন্সটা এবার এই কন্ডিশনের সাথে মিলাও। দেখো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তার মানে কোনো কাজ এখনই হচ্ছে। এটা যদিও সত্য নয়, বাট এখন মেনে নাও যে সূর্য পৃথিবীর চারিপাশে ঘুরছে মানে কাজটা এখনই হচ্ছে, আর কোনো কাজ এখনই হচ্ছে মানে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এভাবে আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে না চাপা দিলেই বাকিটা দেখো এই কন্ডিশনের সাথে মিলাচ্ছি, দেখো মিলে আছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার টেন্স চেনা হয়ে গেল। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সূর্য ঘুরছে, কে ঘুরছে, সূর্য, তাহলে এটা সাবজেক্ট, ঘুরছেটা ভার্ব, এবং পৃথিবীর চারিদিকে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এটা আমি নির্ধারণ করে নিলাম। তোমরা যদি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে প্রথম একটু অসুবিধা করেও ফেলো, সেটা নিয়ে অত চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা যখন আমি ইংলিশে ট্রান্সলেশন করবো আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেখো প্রথমে তাহলে কি করবো, সূর্য, সূর্য ইংলিশ কি, দা, এটা আলাদা একটা কালার নিয়ে নিচ্ছি। সূর্য ইংলিশ দা সান। ওকে, দা সান। তারপরে এই যে আমি সাবজেক্ট নিলাম এখানে, তাহলে সাবজেক্ট, তারপরে অ্যামিজার বসবে। দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে দা সানের পর কি বসবে, অ্যামিজারের মধ্যে দা সান ইজ। তারপরে এখানে যেহেতু আমি না এখন আপাতত চাপা দিয়ে রেখেছি, সেই জন্য আমি এই নটের কথা ভাবছি না। আমি এটা শুধু এই যে পজিটিভ সেন্টেন্স আছে, পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার মানে এই সেন্টেন্স স্ট্রাকচার, এখানে আর এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পার্থক্য শুধু নট আছে, তাহলে এখানে না চাপা দিচ্ছি মানে নটটাও চাপা দিয়ে দাও। এখানে শুধু পজিটিভটা ট্রান্সলেশন করছি। ওকে, তাহলে সাবজেক্টের পর আমি অ্যামিজার বসালাম, তারপরে V1 বসাতে হবে। এখানে V1 কি, ঘুরছে, এখানে তাহলে মূল ভার্ব কি, ঘোরা, ঘোরা ইংলিশ কি, মুভ, মুভ মানে নড়াচড়া করা হয় এবং ঘোরাও হয়। তাহলে দেখো ঘোরা হলো মুভ, তার সাথে আমাকে যোগ করতে হবে কি, আইএনজি। যখন আমি মুভের সাথে আইএনজি যোগ করতে হবে তখন এই ইটাকে আমাকে কেটে দিতে হবে। তাহলে আমি কি করব, আইএনজি যোগ করে নিলাম, মুভিং। তাহলে দা সান ইজ মুভিং, তাহলে দা সান ইজ মুভিং আমাদের কি হলো, সাবজেক্ট হয়ে গেল। তারপরে সাবজেক্টের পর অ্যামিজারের মধ্যে ইজ বসে গেল, তারপরে ভার্বের সাথে আইএনজিও বসে গেল, বাকি আছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। এখানে যেহেতু অবজেক্ট নেই তাই জন্য শুধু কমপ্লিমেন্ট বাকি আছে। তাহলে পৃথিবীর চারিদিকে, চারিদিকে এটার জন্য অ্যারাউন্ড এবং রাউন্ড আমরা যে কোনো একটা প্রিপোজিশন ইউজ করতে পারি। আমি রাউন্ড করছি। ওকে, রাউন্ড, ROUND, রাউন্ড, এটা হচ্ছে চারিদিকে বোঝাচ্ছে পৃথিবীর। এবার রাউন্ড দি আর্থ, রাউন্ড দি আর্থ মানে পৃথিবীর চারিদিকে। ওকে, তাহলে পুরো সেন্টেন্স কি হলো, দা সান ইজ মুভিং রাউন্ড দি আর্থ। এটা হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, মানে পজিটিভ সেন্টেন্স হলো। কিন্তু যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে না ছিল একটা, এখানে যেহেতু একটা না ছিল সেই জন্য আমাকে কি যোগ করতে হবে, নট যোগ করতে হবে। রাইট, নটটা আমি কোথায় যোগ করব, এই যে হেল্পিং ভার্ব, এটাকে বলা হয় হেল্পিং ভার্ব এবং এটাকে বলা হয় মেন ভার্ব। অর্থাৎ এটা মেন ভার্বকে সাহায্য করছে, এটাই হেল্পিং ভার্ব। এই ইজের পরে নট বসবে। ওকে, তাহলে আমি কি করব, এই যে জায়গাটা এটাকে একটু আমি সরিয়ে নিচ্ছি এদিকে এবং এখানে যোগ করে দিচ্ছি নট। ওকে, এখানে আমি যোগ করে দিচ্ছি নট। তাহলে দা সান ইজ নট মুভিং রাউন্ড দি আর্থ। তাহলে এবার এই যে পুরো সেন্টেন্সটা, এই পুরো যে সেন্টেন্সটা আমি লিখলাম, দা সান ইজ নট মুভিং রাউন্ড দি আর্থ, এটাকে তোমরা এই স্ট্রাকচারের সাথে মিলাও, দেখবো মিলে যাচ্ছে, দেখবে মিলে আছে। এবং যেরকম করে আমরা টেন্সটা চিনলাম, ওটা অবশ্যই ওই টেকনিকটা ফলো করার চেষ্টা করবে, যে প্রথমে নাটা চাপা দিয়ে দিলাম, তারপরে এটা পজিটিভ হয়ে গেল, এবং পজিটিভ যখনই হয়ে যাচ্ছে তোমরা চিনতে পেরে যাবে যে কাজটা এখনই হচ্ছে, বোঝাচ্ছে। এবং এরপরে নেক্সট ট্রান্সলেশন দেখি চলো। দেখো এখানে আছে হাতিটা এখন ঘাস খাচ্ছে না, এখানেও না আছে। তোমাদের ফার্স্টে কাজ নাটা চাপা দিয়ে দেওয়া, কারণ আমাদেরকে প্রথমে টেন্স চিনতে হবে যেটা কোন টেন্সে আছে। এবং দেখো এখানে হাতিটা এখন ঘাস খাচ্ছে মানে কাজটা সে এখনই করছে। এখানে এই যে খাওয়া, খাওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, সাবজেক্টকে হাতি, সে কাজটা কখন করছে, এখনই করছে, এখন ঘাস খাচ্ছে, এখনই তার মুখ লড়ছে, সে খাওয়া দাওয়া করছে। তাহলে এইটা দেখে এই যে বাক্যটা পড়ে এটা এখন পজিটিভ সেন্টেন্স, তাই তো, এই না চাপাতে দিচ্ছি মানে বাকিটা পজিটিভ। এই যে পজিটিভ সেন্টেন্সটা পড়ে আমরা চিনতে পারলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ কাজটা এখনই হচ্ছে বোঝাচ্ছে। তাহলে এবার আমরা ট্রান্সলেশন শুরু করব। এখানে এই হাতিটার জন্য কি লিখবো, দ্য এলিফ্যান্ট।
ওকে, দ্য এলিফ্যান্ট, তারপরে দ্য এলিফ্যান্টের পরে আমি অ্যামিজারের মধ্যে কি বসাবো, ইজ। দ্য এলিফ্যান্ট ইজ, তারপরে আমাদেরকে বসাতে হবে যেহেতু এখানে নট এই ওয়ার্ডটা আমি এখন চাপা দিয়ে রেখেছি, না ওয়ার্ড চাপা দিয়ে রেখেছি, এটা শুধু পজিটিভ সেন্টেন্স করছে যে হাতিটা এখন ঘাস খাচ্ছে, তাহলে সাবজেক্টের পর আমি ইজ দিলাম এবং তারপরে খাওয়া ইংলিশ কি, ইট, ভার্ব দিলাম, তার সাথে কি যোগ করতে হবে, আইএনজি, ইটিং, তারপরে আমাদেরকে যোগ করতে হবে নাও। এই যে এখন এটা হচ্ছে কমপ্লিমেন্ট, দেখো এবার বোঝাচ্ছি। হাতিটা এটা হচ্ছে সাবজেক্ট, দ্য এলিফ্যান্ট হলো, তারপরে ভার্ব আমাদেরকে বসাতে হবে খাচ্ছে, খাচ্ছে ইংলিশ কি, ইজ ইটিং, তারপরে ঘাস, ঘাস হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে গ্রাস লিখতে হবে, রাইট, এখানে আমি শুধু নাও লিখে ফেলেছি, এটা সরাচ্ছি, এখানে কি লিখতে হবে, গ্রাস, তাহলে ভার্বের পর লিখতে হবে গ্রাস, তাহলে এটা অবজেক্ট হয়ে গেল, তারপরে কমপ্লিমেন্ট, তাহলে প্রথমে হলো আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। এই যে সেন্টেন্সটাতে তোমরা লক্ষ্য করো, হাতি হচ্ছে কি করছে, খাচ্ছে, কি খাচ্ছে, ঘাস খাচ্ছে, তার খাওয়ার প্রভাব কার উপর পড়ছে, ঘাসের উপর ডাইরেক্ট পড়ছে, আর এখন এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এখন এটা তো হচ্ছে যে অ্যাডভার্ব বোঝাচ্ছে, এটা কোনো যায় আসে না, মানে কাজের সাথে এখনের কোনো যায় আসে না। তো এখানে এই যে পুরো সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট দ্য এলিফ্যান্ট হয়ে গেল, ইজ, তারপরে ইটিং গ্রাস, নাও, এটা হয়ে গেল, কিন্তু যেহেতু আমাদের সেন্টেন্সে একটা না ছিল, সেই না ওয়ার্ডটার জন্য আমাদেরকে কি যোগ করতে হবে, নট যোগ করতে হবে, তাহলে আমরা নটটা যোগ করবো কোথায়, এই যে এখানে, সরি, এই যে এখানে তোমরা ইজ দেখতে পাচ্ছ, অ্যামিজার, এই অ্যামিজ আর এর পরে আমরা অ্যাকচুয়ালি নটটা যোগ করবো। ওকে, তো এখানে আমি যোগ করে দিলাম নট, তাহলে দ্য এলিফ্যান্ট ইজ নট ইটিং গ্রাস নাও। এই যে গ্রাস ওয়ার্ডটা, এই গ্রাস ওয়ার্ডটা এটা হচ্ছে যে ইনডেফিনাইট, সরি, এটা হচ্ছে যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানে যেটাকে গোনা যায় না, তাই জন্য এখানে কোনো আর্টিকেল বসছে না। ওকে, তাহলে দ্য এলিফ্যান্ট ইজ নট ইটিং গ্রাস নাও, তারপরে আমাদের শিক্ষকেরা আমাদেরকে পড়াচ্ছেন না, এটা নেগেটিভ সেন্টেন্স, না আছে মানে এটা আমি কোন টেন্সে আছে কিভাবে চিনবো, এখানে আমার প্রথম কাজ হচ্ছে এই না ওয়ার্ডটাকে চাপা দিয়ে দিলাম, না চাপা দিয়ে দিলাম, বাকি আছে আমাদের শিক্ষক আমাদেরকে পড়াচ্ছেন, শিক্ষকেরা আমাদেরকে পড়াচ্ছেন, তার মানে এটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেল। এটা পজিটিভ সেন্টেন্স হওয়ার পরে তোমরা এবার এই যে কন্ডিশনটার সাথে মিল খাওয়াও, এই যে কোনো কাজ এখনই হচ্ছে এটার সাথে মিলাও, দেখো আমাদের শিক্ষকেরা আমাদেরকে পড়াচ্ছেন, মানে কাজটা তাহলে এখনই হচ্ছে বোঝাচ্ছে, রাইট, এখনই হচ্ছে বোঝাচ্ছে, তাহলে আমরা চিনে নিলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমাদের কাজ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নির্ধারণ করা। দেখো আমাদের শিক্ষকেরা পড়াচ্ছেন, পড়ানোটা হচ্ছে ভার্ব, তাহলে এই যে পড়াচ্ছেন এটা ভার্ব হয়ে গেল, এবং পড়াচ্ছেন কারা, আমাদের শিক্ষকেরা, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এবং কাদেরকে পড়াচ্ছেন, পড়ানোর ফলাফল ডাইরেক্ট আমাদের উপর প্রভাব পড়ছে, তো তাহলে আমাদেরকে, এটা হচ্ছে যে অবজেক্ট, রাইট, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমরা নির্ধারণ করে নিলাম। এবার আমাদেরকে করতে হবে ট্রান্সলেশন সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী, তাহলে আমাদের শিক্ষকেরা ইংলিশ কি, আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স, দেখো এখানে টিচার্স হচ্ছে প্লুরাল, সেই জন্য এখানে অ্যামিজারের মধ্যে কি বসবে, আর বসবে। ওকে, আওয়ার টিচার্স আর, তারপরে কি হবে, দেখো সাবজেক্ট হলো আওয়ার টিচার্স, তারপরে অ্যামিজারের মধ্যে আর বসালাম, তারপরে V1 বসাতে হবে, এখানে ভি কি, মানে এখানে ভার্ব কি, পড়ানো, এখানে ভার্ব হচ্ছে পড়ানো, তাহলে পড়ানো ইংলিশ কি, পড়ানো ইংলিশ হচ্ছে যে টিচ, TEACH, টিচ, তার সাথে আমাদেরকে যোগ করতে হবে আইএনজি, আমাদের শিক্ষকেরা, আওয়ার টিচার্স আর টিচিং, তারপরে আমাদেরকে ইংলিশ আস। ওকে, আওয়ার টিচার্স আর টিচিং আস, মানে আমাদের শিক্ষকেরা আমাদেরকে পড়াচ্ছেন, কিন্তু যেহেতু এখানে একটা না ওয়ার্ড ছিল, সেই জন্য আমরা কি করব, এখানে এই নট ওয়ার্ডটা এখানে যোগ করে দিচ্ছি, তাহলে টোটাল সেন্টেন্স কি হলো, আওয়ার টিচার্স আর নট টিচিং আস, আমাদের শিক্ষকেরা আমাদেরকে পড়াচ্ছেন না। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা ট্রান্সলেশনগুলো করব। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তোমরা জানো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে হয়েছে, সাবজেক্ট প্লাস, সেখানে ছিল পজিটিভ সেন্টেন্স ছিল সাবজেক্ট প্লাস এম, ইজ বা আর, তারপরে V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, রাইট, তারপরে কমপ্লিমেন্ট ছিল, এই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ছিল। কিন্তু এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচারে শুধু চেঞ্জ হয়ে গেছে এই যে সাবজেক্ট আর অ্যামিজার, এই এর জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে, এই অ্যামিজারটা কোথায় চলে এসছে, আগে চলে এসছে, রাইট, এ দেখো প্রথমে অ্যামিজার চলে এসছে, তারপরে সাবজেক্ট, তারপরে যেরকম ছিল সেরকমই আছে। তাহলে পজিটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নসূচক বাক্য, এই যে সেন্টেন্স স্ট্রাকচারের পার্থক্য কি, অ্যামিজারটা শুধু সাবজেক্টের আগে চলে এসছে, আর বাকি সেন্টেন্স স্ট্রাকচার পুরো একই আছে। ওকে, তাহলে এবার দেখো এই যে জায়গাটা ছিল, প্রথমে আমাদেরকে টেন্স চিনতে হবে, তাহলে এই জায়গাটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, এই তিনটে জিনিস স্টেপ, আমি এটাকে কপি করে এখানে আমি রেখে দিচ্ছি। ওকে, দেখো
এখানে এই যে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা এই যে প্রথমে সেন্টেন্সটা আছে এটা আমি কিভাবে ট্রান্সলেশন করব এই স্ট্রাকচার অনুযায়ী, তার জন্য আমাকে প্রথমে চিনতে হবে যে ওটা কোন টেন্সে আছে। এখানে বাক্যটা প্রথমে পড়ো। এখানে বাক্যটা আছে তুমি কি চা পান করছো। এই যে সেন্টেন্সটা যেহেতু কি ওয়ার্ড আছে, তোমরা প্রথমে কনফিউশন হয়ে যাবে, যে মানে কনফিউজ হয়ে যাবে, যে কনফিউশন মধ্যে পড়বে যে এটা আমি কিভাবে চিনবো যে এটা কোন টেন্স। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, এই যে কি ওয়ার্ডটা আছে এটাকে চাপা দিতে হবে। ওকে, এখানে আমি কি করব, এই কি ওয়ার্ডটাকে আমি চাপা দিয়ে দিলাম। তাহলে বাকি কি রয়ে গেল, তুমি চা পান করছো। তাহলে তুমি চা পান করছো এটা হচ্ছে কাজটা সে এখনই করছে, তো তুমি হচ্ছে সাবজেক্ট এবং পান করা এটা হচ্ছে ভার্ব। ড্রিঙ্ক যেটার ইংলিশ ড্রিঙ্ক বা হ্যাভ আমরা বলে থাকি, হ্যাভটা বেশি প্রেফারেবল বা এটাই বেশি জায়গায় ইউজ হয়। তো তুমি হচ্ছে সাবজেক্ট, তারপরে পান করাটা হচ্ছে ভার্ব। আমার পান করার ফলাফল ডাইরেক্ট কার উপর পড়ছে, চায়ের উপর, মানে চায়ের পান করার ডাইরেক্ট ফলাফল চায়ের উপর, তাহলে চাটা হচ্ছে অবজেক্ট। দেখো তাহলে এটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেল। এই কি ওয়ার্ডটা যখনই আমি চাপাতে দিলাম বাকিটা হয়ে গেল পজিটিভ সেন্টেন্স। এবং পজিটিভ সেন্টেন্স হওয়ার পরে দেখো এই যে সেন্টেন্সটাকে এই কন্ডিশনের সাথে মেলাও, তুমি চা পান করছো অর্থাৎ কোনো কাজ এখনই হচ্ছে বোঝাচ্ছে। তাহলে কাজটা এখনই সে করছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি করলাম, প্রথম স্টেপ ছিল নো দা টেন্স, মানে আমরা টেন্সটা চিনে নিলাম। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণও আমরা করে নিলাম, যে তুমি সাবজেক্ট তারপরে পান করা ভার্ব চাটা অবজেক্ট করে নিলাম। এবার এই যে সেন্টেন্স স্ট্রাকচার আছে এইখানে যে এই যে পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচার, এইটা অনুযায়ী আমরা এটা যেহেতু কি চাপা আছে সেই জন্য এটা অনুযায়ী হচ্ছে না, আমরা এখন পজিটিভটার আগে ট্রান্সলেশন করবো, তারপরে ইন্টারোগেটিভে আসবো। ওকে, তাহলে তুমি চা পান করছো এটার ইংলিশ কি, তুমি ইংলিশ হচ্ছে ইউ। ওকে, ইউ। তারপরে ইউর পরে তোমরা জানো যে অ্যামিজারের মধ্যে আর বসে, ইউ আর। তারপরে দেখো ইউ আর এখানে সাবজেক্ট হচ্ছে যে ইউ বসেছি, তারপরে অ্যামিজার মধ্যে আর বসেছি, তারপরে ভি1 প্লাস আইএনজি। তাহলে ভি1 কি, ড্রিঙ্ক। ভি1 ড্রিঙ্ক হলো, তার সাথে আমরা যোগ করলাম আইএনজি, ইউ আর ড্রিঙ্কিং মানে তুমি পান করছো, তারপরে টি, ইউ আর ড্রিঙ্কিং টি, তুমি চা পান করছো। এবার যেহেতু এটার বাংলা কি হবে, তাহলে ইউ আর ড্রিঙ্কিং টি মানে তুমি চা পান করছো। ড্রিঙ্কিং এর জায়গায় তোমরা হ্যাভিং বলতে পারো বা টেকিংও বলতে পারো। আমি তোমাদের ট্রান্সলেশনটা আপাতত ইজি রাখার জন্য ড্রিঙ্কিং করলাম, কারণ তোমরা এই ভাবটা সবাই জানো। দেখো ইউ আর ড্রিঙ্কিং টি, এই যে সেন্টেন্সটার বাংলা মানে হচ্ছে তুমি চা পান করছো, কিন্তু যেহেতু এখানে একটা ওয়ার্ড ছিল কি, এই কি ওয়ার্ডটার জন্য, এই যে কি ওয়ার্ডটার জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে হেল্পিং ভার্ব অ্যামিজার থাকবে সেটাকে এই সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব, এই যে হেল্পিং ভার্ব যেটা আছে আর, এটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো। তাহলে এটা যখন প্রথমে চলে আসবে এটার অবশ্যই এটা ছোট হাতের থাকবে না, এটার এ হয়ে যাবে বড় হাতের, এবং এখানে যে ইউ ছিল এই ইউটা নিশ্চয়ই এখানে ওয়াইটার বড় হাতে থাকবে না, এটা হয়ে যাবে ছোট হাতের। ওকে, তাহলে আর ইউ ড্রিঙ্কিং টি, এবার কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আর ইউ ড্রিঙ্কিং টি মানে তুমি কি চা পান করছো। তাহলে দেখলে যে হচ্ছে পজিটিভ সেন্টেন্সের সাথে এই যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের পুরোপুরি মিল আছে, শুধু হেল্পিং ভার্ব অ্যামিজ আর এটা কোথায় থাকবে, আগে চলে এসে শুধু, আর গোটা বাকিটাই একই রকম থাকে, রাইট। তাহলে আর ইউ ড্রিঙ্কিং টি মানে তুমি কি চা পান করছো হলো। দেখো এবার নেক্সট সেন্টেন্স, সে কি তোমার দিকে তাকাচ্ছে, এখানেও কি আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই কি ওয়ার্ডটাকে চাপা দিয়ে দেওয়া। সে তোমার দিকে তাকাচ্ছে, তাহলে এই যে সেন্টেন্সটার মধ্যে দেখো সে হচ্ছে সাবজেক্ট, তাকানোটা ভার্ব, এবং কখন তাকাচ্ছে, এখনই তাকাচ্ছে, এখনই তাকিয়ে আছে সে, তাহলে কোনো কাজ এখনই হচ্ছে, তাহলে এই যে কন্ডিশনটার সাথে মিল খাচ্ছে, রাইট। এখানে আমি কি যেহেতু চাপা দিয়ে দিচ্ছি বাকিটা দেখো তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে, কিন্তু সে তোমার দিকে তাকাচ্ছে এটা পজিটিভ সেন্টেন্স, এটা পজিটিভ সেন্টেন্স। এবং এই যে পজিটিভ সেন্টেন্স যখনই হয়ে যাচ্ছে সেটার সাথে তোমরা যখন এই কন্ডিশনের মিল খাওয়াতে যাচ্ছ দেখো বোঝা যাচ্ছে যে কোনো কাজ এখনই হচ্ছে, রাইট। সে তোমার দিকে তাকাচ্ছে, কোনো কাজ এখনই হচ্ছে। তাহলে এবার এটা ট্রান্সলেশন আমরা করব। দেখো ট্রান্সলেশনের রুলস কি ছিল, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। তাহলে এবার করি, দেখো সি আমি করলাম, সের জন্য করলাম কি সি, তারপরে সাবজেক্টের পর অ্যামিজারের মধ্যে কি বসাবো, সি এর পর তোমরা জানো যে ইজ হয়, সি ইজ। তাহলে আমরা প্রথমে বসালাম সাবজেক্ট, তারপরে অ্যামিজারের মধ্যে বসালাম ইজ, তারপরে বসাতে হবে আমাদেরকে ভি1, তারপরে আইএনজি। তাহলে তাকানো, এখানে ভার্ব কোনটা, তাকানো, তাহলে তাকানো ইংলিশ হচ্ছে লুক, লুক, তার সাথে আইএনজি যোগ লুকিং। তারপরে তোমার দিকে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে তোমার দিকে তাকাচ্ছে, কেউ যদি আমার দিকে তাকায় তাতে আমার কোনো প্রভাব পড়বে বলে নজর লেগে যাচ্ছে সেই সব ভাবলে হবে না, বাট আমি ডিস্টার্ব ফিল করছি ওইরকম ভাবলে হবে না। সে তোমার দিকে তাকাচ্ছে তাতে তোমার কোনো মানে তোমার ওপর কোনো প্রভাব পড়ছে না, সেই জন্য এটা অবশ্যই কমপ্লিমেন্ট। তাহলে সি ইজ লুকিং অ্যাট ইউ, লুকিং এর পর সর্বদা অ্যাটই বসে, এটা প্রিপোজিশনটা অ্যাট বসবে, রাইট। অ্যাট ইউ, সি ইজ লুকিং অ্যাট ইউ মানে সে তোমার দিকে তাকাচ্ছে,
হলো। আর একটা কথা বলেছিলাম, যখনই হচ্ছে মাঝে প্রিপোজিশন চলে আসবে তখন হচ্ছে যে এটা এই যে ইউ এটা হচ্ছে আর লুকিং এর অবজেক্ট নয়, তাহলে এটা পুরোটা কি হবে, অ্যাট ইউ, এটা কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সি ইজ লুকিং অ্যাট ইউ, সে তোমার দিকে তাকাচ্ছে। কিন্তু যেহেতু এখানে একটা কি ওয়ার্ড ছিল, তো যেহেতু এখানে কি ওয়ার্ড ছিল সেই জন্য কি করতে হবে আমাদেরকে, এই যে ইজ ওয়ার্ডটাকে আমাদেরকে এখান থেকে নিয়ে এসে প্রথমে করতে হবে, এবং এই সি ওয়ার্ডটা ইজের পরে হবে। এবং যেহেতু ইজটা প্রথমে চলে এসেছে সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আইটা বড় হাতের, এবং এখানে এই যে সি ওয়ার্ডটা ছিল এখানে এসটা ছোট হাতের হয়ে যাবে, রাইট। তাহলে এবং এখানে কোশ্চেন মার্ক, যে ইজ সি লুকিং অ্যাট ইউ, মানে সে কি তোমার দিকে তাকাচ্ছে, রাইট। আশা করি এটা বুঝতে পেরেছো যে ইজ সি লুকিং অ্যাট ইউ, সে কি তোমার দিকে তাকাচ্ছে। তাহলে দেখো সে তোমার দিকে তাকাচ্ছে এবং সে কি তোমার দিকে তাকাচ্ছে, দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য শুধু অ্যামিজার, অ্যামিজার শুধু সাবজেক্টের এধার ওধার করে দিলেই সেন্টেন্স হয়ে যাচ্ছে আমাদের। দেখো তারা কি পরিষ্কার জন্য, আচ্ছা তারা কি পরিষ্কারের জন্য, এখানে আচ্ছা পরীক্ষা, সরি, তারা কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে তারা এটা হচ্ছে সাবজেক্ট এবং প্রস্তুতি নিচ্ছে এটা হচ্ছে ভার্ব, প্রস্তুতি নেওয়া এটা ভার্ব, এবং পরীক্ষার জন্য ফর দ্য এক্সামিনেশন এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, কারণ মাঝে ফর চলে এসেছে, এটা কমপ্লিমেন্ট। পরীক্ষার জন্য, আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, তার জন্য পরীক্ষার প্যাটার্ন বা পরীক্ষার যে কোশ্চেন সেটা তো বদলে যাচ্ছে না, সেই জন্য হচ্ছে যে পরীক্ষার জন্য, এই যে তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষার জন্য কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়। এবার আমাদেরকে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে। কোন টেন্সে চেনার জন্য আমাদেরকে সেই নিয়মটাই ফলো করতে হবে, যে এই কি ওয়ার্ডটা আমি চাপা দিয়ে দিলাম। এবার দেখো তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই যে সেন্টেন্সটা পড়ে কি বুঝতে পারছো, যে কোনো কাজ এখনই হচ্ছে, এই যে কন্ডিশনটা ফলো করছে যে কোনো কাজ এখনই হচ্ছে, তার মানে কোনো কাজ এখনই হচ্ছে, এইটা আমরা বুঝতে পারলাম যে এটা তাহলে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আমরা চিনে নিলাম কোন টেন্সে আছে, এবং আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এইসবও নির্ধারণ করে নিলাম। তারপরে আমাদেরকে এই যে রুলস মেনে ট্রান্সলেশন করতে হবে, এই রুলসটা পজিটিভ এবং এটা ইন্টারোগেটিভ, এই রুলস মেনে আমরা ট্রান্সলেশন করব। তাহলে প্রথমে যেহেতু আমরা কি চাপা দিয়ে দিয়েছি সেই জন্য বাকিটা রয়ে গেছে পজিটিভ, তো পজিটিভের সেন্টেন্স স্ট্রাকচার কি হবে, তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, দে, দের পর কি বসবে, অ্যামিজারের মধ্যে দে আর। ওকে, দে আর, তারপরে কি হবে দেখো, দে আর, তাহলে সাবজেক্ট হলো, তারপরে অ্যামিজারের মধ্যে আর হলো, তারপরে V1 বসবে, V1 হচ্ছে প্রিপেয়ার, দে আর প্রিপেয়ার, তার সাথে আইএনজি যোগ হবে। দেখো যখনই আইএনজি যোগ করতে যাচ্ছি এই ইটাকে মুছে দিতে হবে, কি করবো তখন, প্রিপেয়ারিং, দে আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন, ফর দ্য এক্সামিনেশন। তাহলে দে আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষার জন্য প্রস্তুতি করছে বা প্রস্তুতি নিচ্ছে। এবার এই যে যেহেতু এখানে আমাদের ট্রান্সলেশনে ছিল কি ওয়ার্ডটা ছিল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য আমরা কি করব, এই আরটাকে আগে নিয়ে চলে আসবো। এই আরটা কোথায় আসবে, আগে চলে আসবে, এবং এই দেটা, সরি, এবং এই যে দে ওয়ার্ডটা মানে দে হচ্ছে সাবজেক্ট, এটা পরে থাকবে। তাহলে হেল্পিং ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, হেল্পিং ভার্ব আগে থাকে এবং তারপরে সাবজেক্ট থাকে। এখানে এই যে আর, আর এর হচ্ছে যে এটা আমরা বড় হাতের করে নেবো, কারণ আরটা হচ্ছে প্রথমে চলে এসেছে বাক্যের, রাইট, এটা বড় হাতের, এবং দের জন্য এখানে দেটা টি ছোট হাতের হয়ে যাবে, রাইট। তাহলে এবং এখানে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। দেখো তাহলে পজিটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদেরকে শুধু হেল্পিং ভার্বটা আগে নিয়ে আসতে হবে। এইভাবে তোমরা ট্রান্সলেশন গুলো করতে পারো, যে প্রথমে কি চাপা দিবে, তারপরে মানে চিনে গেলে কোন টেন্সে আছে, তারপরে এভাবে ট্রান্সলেশন করবে। এবার আমরা করব নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কন্ডিশন কি, কোনো কাজ এখনই হচ্ছে। দেখো নেগেটিভ সেন্টেন্সে ছিল না, ছিল নেগেটিভ সেন্টেন্সে তোমরা না দেখতে পাচ্ছিলে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা কি দেখতে পাচ্ছিলে। এই যে সেন্টেন্সে দুটোই দেখতে পাচ্ছ, কি এবং না দুটোই দেখতে পাচ্ছ, রাইট। এই যে দুটো সেন্টেন্সের মধ্যে দেখো, এই যে সেন্টেন্সগুলোর মধ্যে কি এবং না, এই যে তিনটে সেন্টেন্সে কি এবং না দুটোই আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে বলা হয় নেগেটিভ। নেগেটিভ কিসের জন্য, না এর জন্য, আর কি যেহেতু আছে এই জন্য ইন্টারোগেটিভ, সেই জন্য এই সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, দেখো আমরা যখন ট্রান্সলেশন করব, এই ট্রান্সলেশনগুলো কিভাবে করব, এখানে না এবং কি এই দুটোকেই চাপা দিয়ে দেবো। ওকে, এই দুটোকেই আমি যখন চাপা দিয়ে দিচ্ছি, দেখো বাকিটা যেটা রয়ে আছে সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এই দুটোকে চাপা দিয়ে দিলে দেখো এটা হচ্ছে এই কন্ডিশনের সাথে মিল খেয়ে যাচ্ছে। তুমি জোরে দৌড়াচ্ছ, তুমি জোরে দৌড়াচ্ছ, এটা দেখো কি কন্ডিশন মেনে চলছে, যে কোনো কাজ এখন হচ্ছে, তুমি জোরে দৌড়াচ্ছ মানে কোনো কাজ এখনই হচ্ছে বোঝাচ্ছে,
রাইট? আর কোনো কাজ এখনই হচ্ছে মানে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা চিনে নিলাম। তাহলে প্রথমে আমাদের কাজ কি? টেন্স চেনা। আমরা এই যে কি এবং না চাপা দিয়ে চিনে নিলাম যে তুমি জোরে দৌড়াচ্ছ মানে কোনো কাজ এখনই হচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স চিনে নিলাম। তারপরে আমাদের কাজ কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ধারণ করা। এখানে ভার্ব কি? দৌড়ানো, এবং সেই ভার্বের সাবজেক্ট কি? মানে এই যে কে দৌড়াচ্ছে? তুমি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। এবং এই যে জোরে, এটা ইংলিশ কি? ফাস্ট, এটার ওপর প্রভাব পড়ছে না, এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। জোরে কিরকম এটা বোঝাচ্ছে, হাউ। তো কিভাবে উত্তর দিচ্ছে? জোরে। তো এই জন্য এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়। তোমরা একটা নিয়মে পড়েছিলে যে অবজেক্ট কারা হয়? নাউন বা প্রোনাউনই অবজেক্ট হয় সবসময়। এটা যেহেতু অ্যাডভার্ব সেই জন্য এটা অবজেক্ট নয়। দেখো এবার আমরা ট্রান্সলেশন করব। এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কি ছিল তোমরা জানো, যে সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। এই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার ছিল পজিটিভ সেন্টেন্সের। কিন্তু তাহলে এখানে যখন আমি না এবং কি চাপা দিয়ে দিলাম, বাকিটা তো পজিটিভ হয়ে গেল। তাহলে প্রথমে আমি পজিটিভেরই ট্রান্সলেশন করছি। পজিটিভের ট্রান্সলেশন কিভাবে করব? দেখো এখানে করবে যে তুমি জোরে দৌড়াচ্ছ, ইউ আর রানিং ফাস্ট। ইউ আর রানিং ফাস্ট, তুমি জোরে দৌড়াচ্ছ। ইউ আর রানিং ফাস্ট, তুমি জোরে দৌড়াচ্ছ। এটা আমাদের ট্রান্সলেশন হয়ে গেল। এবার যেহেতু এখানে না ছিল, দেখো এখানে যেহেতু একটা না ছিল, সেই জন্য আমাদেরকে এখানে কি বসাতে হবে? নট বসাতে হবে, রাইট? আর এর পর নট বসাতে হবে। এবং যেহেতু এখানে কি ওয়ার্ডটা ছিল, এই কি ওয়ার্ডটা ছিল, সেই জন্য কি করতে হবে? এই যে আর, এই ওয়ার্ডটাকে আমাদেরকে প্রথমে আনতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে এখানে না এর জন্য আমি নটটা বসেছিলাম আর এর পর, এবং এখানে যেহেতু কি ওয়ার্ডটা আছে সেই জন্য আরটাকে আমি প্রথমে নিয়ে চলে এলাম, রাইট? তাহলে কি হলো টোটাল সেন্টেন্সটা? আর ইউ নট রানিং ফার্স্ট, তুমি কি জোরে দৌড়াচ্ছ না? আর ইউ নট রানিং ফার্স্ট। এবার এটাকে একটু ভালো করে লিখে নিচ্ছি। এবার এখানে আর যেহেতু প্রথমে চলে এসেছে, এখানে এটা বড় হাতের হবে, এখানে ইউর ওয়াই হচ্ছে ছোট হাতের হবে, এবং এখানে নটটাকে আমি ভালো করে লিখে নিচ্ছি, নট, রাইট? তাহলে আর ইউ নট রানিং ফাস্ট। এবার এখানে তাহলে কোশ্চেন মার্ক হবে অবশ্যই। আর ইউ নট রানিং ফাস্ট মানে তুমি কি জোরে দৌড়াচ্ছ না? তাহলে এভাবে আমাদেরকে করতে হবে ট্রান্সলেশন। তারপরে পাখিটি কি গান গাইছে না? এখানে এই যে সেন্টেন্সের মধ্যে দেখো পাখিটি কি গান গাইছে না, এখানে আমি কিভাবে ট্রান্সলেশন করব? এই না ওয়ার্ডটাকে আমি চাপা দিয়ে দিলাম, এবং এই কি ওয়ার্ডটাকেও আমি চাপা দিয়ে দিলাম। দেখো বাকি যেটা আছে, পাখিটি গান গাইছে। দেখো এবার এটাকে এই কন্ডিশনের সাথে মিল খাওয়া। পাখিটি গান গাইছে তার মানে কাজটি সে এখনই করছে। পাখিটি হচ্ছে সাবজেক্ট, কারণ গাওয়াটা কি? ভার্ব, এবং কে গাইছে? পাখিটি, তাহলে পাখিটি সাবজেক্ট, এবং সে কি গাইছে? গান গাইছে, রাইট? গানটা তাহলে কি? অবজেক্ট হলো। এবার আমি এটার এই যে এটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেল, পাখিটি গান গাইছে, এটা তো একটা হ্যাঁ সূচক বাক্য বা পজিটিভ বাক্য। এখানে না এবং কি আমি চাপা দিয়ে দিচ্ছি, তাহলে পজিটিভ সেন্টেন্স মানে এই স্ট্রাকচার মেনে হবে, রাইট? তাহলে পজিটিভ সেন্টেন্স দেখো এই স্ট্রাকচার মেনে করলে কি হবে? পাখিটি ইংলিশ কি? দ্য বার্ড। দ্য বার্ড হলো। দ্য বার্ডের পর অ্যামিজারের মধ্যে কি বসবে? দ্য বার্ড ইজ। তারপরে গাওয়া ইংলিশ হচ্ছে সিঙ্ক, SING। তারপরে আইএনজি যোগ করব, দ্য বার্ড ইজ সিঙ্গিং। গান, একটি গান বলতে পারো, বা তোমরা যদি অনেকগুলো গান বোঝাতে চাও তখন সংস বলতে পারো। তাহলে আমি করব সংস। ওকে, তাহলে দ্য বার্ড ইজ সিঙ্গিং সংস। তোমরা এ সঙ্গ করতে পারো, তখন সিঙ্গুলার মানে একটি গান হয়ে যাবে। দ্য বার্ড ইজ সিঙ্গিং সংস, পাখিটি গান করছে। দেখো এটা পজিটিভ সেন্টেন্স হয়ে গেল। কিন্তু যেহেতু এখানে আমাদের ট্রান্সলেশনে ছিল পাখিটি গান গাইছে না, সেই জন্য এখানে ইজের পর কি যোগ করবো? আমরা নট যোগ করবো। এবার যেহেতু এখানে কি ছিল, কি ওয়ার্ডটা ছিল, সেই জন্য কি হবে? এই ইজ ওয়ার্ডটা প্রথমে চলে আসবে, রাইট? তাহলে টোটাল সেন্টেন্স কি হলো? ইজ দ্য বার্ড নট সিঙ্গিং সংস, মানে পাখিটি কি গান গাইছে না। এবার এখানে একটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক। ওকে, তাহলে এবার এটাকে একটু ভালো করে লিখে নাও যে এই যে ইজের জন্য আইটা বড় হাতের হবে, তারপরে এই যে দায়ের টিটা ছোট হাতের হবে, দা, তারপরে বার্ড আর নট এখানে হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে ইজ দ্য বার্ড নট সিঙ্গিং সংস মানে পাখিটি কি গান গাইছে না। ওকে, তাহলে এই যে পজিটিভ সেন্টেন্স এবং এই যে নেগেটিভ সেন্টেন্স, এই যে পজিটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর পার্থক্য কি? এখানে শুধু হেল্পিং ভার্বটা আগে চলে এসেছে এবং নট যোগ হয়েছে, আর বাকি সব একই আছে, দেখো, রাইট? তো এইভাবে শুধু যদি আমরা পজিটিভ সেন্টেন্সটাই মনে রাখি, বাকি যে তিনটা সেন্টেন্স অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সহজেই আমাদের মনে থেকে যাবে। ওকে, তারপরে দেখো লাস্ট ট্রান্সলেশন আজকের ক্লাসের, যে ছেলেগুলো কি ক্লাসে পড়াশোনা করছে না? ছেলেগুলো ক্লাসে পড়াশোনা করছে না, এখানে আমাদের প্রথম কাজ না চাপা দেওয়া, তারপরে কি ওয়ার্ডটাও চাপা দিয়ে দিলাম,
ওকে, তাহলে এই হলো আমাদের কাজ, যে কি এবং না আমি চাপা দিলাম। তাহলে বাকি রয়ে গেল কি, ছেলেগুলো ক্লাসে পড়াশুনো করছে, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, তাই তো। এই দেখো এবার এটার সঙ্গে কন্ডিশনের মিল খাওয়া, ছেলেগুলো ক্লাসে পড়াশোনা করছে, এটা কন্ডিশন কি, যে কাজটি এখনই করছে, তাহলে পড়াশোনা করছে অর্থাৎ কাজ, এটা একটা কাজ তো, যে পড়াশোনা করা, এই কাজটা কখন করছে, তারা এখনই করছে, তার মানে কাজটা এখনই হচ্ছে, বোঝালে কোন টেন্স হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমি চিনে নিলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটা পজিটিভ সেন্টেন্স, কারণ আমি কি এবং না এগুলো চাপা দিয়ে দিচ্ছি। আর পজিটিভ সেন্টেন্স মানে কোন স্ট্রাকচার মেনে ট্রান্সলেশন হবে, এই স্ট্রাকচার মেনে, রাইট। তো প্রথমে আমরা করে নিচ্ছি সাবজেক্ট, ছেলেগুলো ইংলিশ কি, দ্য বয়েজ। দ্য বয়েজে এটা হচ্ছে প্লুরাল, তারপরে অ্যামিজারের মধ্যে কি বসবে, আর বসবে, রাইট। তাহলে আমি সাবজেক্ট বসিয়ে নিলাম দ্য বয়েজ, তারপরে অ্যামিজারের মধ্যে আর বসালাম, তারপরে V1 প্লাস আইএনজি। V1 কি, পড়াশোনা করা, ইংলিশ হচ্ছে স্টাডি বা রিড, আমি স্টাডি করলাম, স্টাডি, তার সাথে আইএনজি যোগ করব, স্টাডিং। দ্য বয়েজ আর স্টাডিং, ওকে, দ্য বয়েজ আর স্টাডিং। তারপরে কি হবে, ক্লাসে ইংলিশ কি, আচ্ছা তারা পড়াশোনা করছে ক্লাসের মধ্যে, তাতে কি ক্লাসের কোনো প্রভাব পড়ছে, মানে ক্লাস কি পরিবর্তন হয়ে যাচ্ছে, বা ক্লাস এরকম পুরনো হয়ে যাচ্ছে, বা এরকম কিছু কি, ক্লাসের কোনো মানে ক্লাসের উপর সেরকম কোনো প্রভাব পড়ছে না, এটাই আমরা ভাবতে পারি। তো সেই জন্য আমরা কি করব, এটাকে কমপ্লিমেন্ট বলবো ক্লাসে। তাহলে দ্য বয়েজ আর স্টাডিং মানে ছেলেগুলো পড়াশোনা করছে, তারপরে কি হবে, ক্লাসে ইংলিশ কি, ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। আচ্ছা তোমরা যখন প্রিপোজিশন পড়বে, তোমরা মানে এটা বুঝতে পারবে যে ক্লাসে তারা যেহেতু ভেতরে আছে, সেই জন্য ইন প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে, এবং যখনই এখানে একটা প্রিপোজিশন চলে আসতেছে, তখনই এটা কিন্তু আর মোটেই অবজেক্ট নয়, এই পুরোটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এই যে দা ক্লাস, এই ক্লাসটা অ্যাকচুয়ালি ইনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, এটা এর অবজেক্ট মোটেই নয়, তাই জন্য এটা আমরা পুরোটাকে কি বলবো, কমপ্লিমেন্ট বলবো। তাহলে দ্য বয়েজ আর স্টাডিং ইন দ্য ক্লাস, ছেলেগুলো ক্লাসে পড়াশোনা করছে, এতটা আমাদের হয়ে গেল। এবার যেহেতু এখানে ট্রান্সলেশনে আমাদের অ্যাকচুয়ালি দেওয়া ছিল পড়া করছে না, সেই জন্য আমরা কি যোগ করবো, একটা আর এর পর এখানে এই আরটাকে আমি একটু এপাশে নিয়ে আসছি, দেখো এই আর এর পর আমরা কি যোগ করবো, নট। দ্য বয়েজ আর নট স্টাডিং ইন দ্য ক্লাস, এইটার মানে কি, ছেলেগুলো ক্লাসে পড়াশোনা করছে না। কিন্তু আমাদের ট্রান্সলেশনে আরেকটাও জিনিস ছিল, সেটা হচ্ছে কি, ছেলেগুলো কি ক্লাসে পড়াশোনা করছে না, যেহেতু কি ওয়ার্ডটা চলে এসছে, সেই জন্য আমরা কি করবো, এই হেল্পিং ভার্ব আর কে আগে নিয়ে চলে আসবো, এবং এগুলোকে সব মানে যেটা হচ্ছে সাবজেক্ট, ওটাকে পরে নিয়ে যাবো। তাহলে যেহেতু আর প্রথমে চলে এসছে, এখানে এ হচ্ছে বড় হাতের হয়ে যাবে, আর এখানে দ্য বয়েজ, এখানে টি হচ্ছে ছোট হাতের হয়ে যাবে। ওকে, দ্য বয়েজ, তাহলে আর দ্য বয়েজ নট স্টাডিং ইন দ্য ক্লাস, মানে ছেলেগুলো কি ক্লাসে পড়াশোনা করছে না। এবার দেখো এখানে আমি দিয়ে রেখেছি যে সে বাসের জন্য অপেক্ষা করছে, সে বাসের জন্য অপেক্ষা করছে না, সে কি বাসের জন্য অপেক্ষা করছে, এটার ইংলিশটা আমি দিয়ে রেখেছি যে সে কি বাসের জন্য অপেক্ষা করছে, ইজ হি ওয়েটিং ফর আ বাস, মানে সে কি বাসের জন্য অপেক্ষা করছে। এই ইংলিশটা দেখে তোমরা এই বাকি যে তিনটে আছে এগুলো করার চেষ্টা করবে। ওকে, তারপরে তোমাদের কাজ এই যে ছটা, সরি এখানে কটা আছে, 6 2 8, রাইট। এই যে 8টা যে এখানে সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন তোমরা নিজেরা করবে। ওকে, তাহলে তোমরা কতটা বুঝতে পেরেছো সেটা মানে বোঝা যাবে। তোমরা আগে ক্লাসটা ভালো করে দেখে নিলে যে কিভাবে ট্রান্সলেশন করতে হয়, তারপরে এই যে 8টা সেন্টেন্সের ট্রান্সলেশন করবে। ওকে, তাহলে এখানে এইটা ট্রান্সলেশন করবে, এই তিনটা, আর এখানে এগুলোর। তারপরে আরেকটাও কাজ আছে, সেটা হচ্ছে যে এই ইংলিশগুলো থেকে বাংলা করতে হবে। কারণ কি, তোমরা যখন আনসিন পরীক্ষাতে করো, সেখানে হচ্ছে আনসিন বা যে কোনো তোমরা ইংলিশে যখন পরীক্ষা দিতে যাও, তোমরা হচ্ছে ইংলিশে পড়ো, তারপর সেটা তার মানেটা বোঝার চেষ্টা করো, তাই তো। যখন তোমরা টেক্সট বই পড়ো, টেক্সট বইটা তোমরা মানে বই দেখে না যদি পড়ো, তোমরা কিছু বুঝতে পারবে না, কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে টেক্সট বই নিজে থেকে পড়ার পরে নিজেকেই মানে বুঝতে হবে, একটু বড় হলে তখন তোমরা কি করবে। তাহলে সেই জন্য তোমাদেরকে বাংলা থেকে ইংলিশ শেখার সাথে সাথে ইংলিশ থেকে বাংলাও শিখতে হবে, যে ইংলিশ শেখার মানে ইংলিশ সেন্টেন্স আছে সেটার বাংলা কি সেটাও বুঝতে হবে, রাইট। সেই জন্য আমি এখানে 5টা ইংলিশের সেন্টেন্স দিয়েছি। এই যে সেন্টেন্সগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই আছে, আজকে যেগুলো পড়ালাম তার মধ্যে সেরকমই আছে। এইগুলো পড়ে তোমরা কি করবে, এগুলোর যে বাংলা হবে সেগুলো এর পাশে পাশে লেখার চেষ্টা করবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে যে বাংলা থেকে ইংলিশ করবে ট্রান্সলেশন, যেটা আজকে তোমরা শিখলে। এবং এটার কাজ কি, এটার এই ইংলিশটা পড়ার পরে এটা